যখন রাজনীতি, বিশেষত বিরোধী দলের রাজনীতি খানিকটা আবদ্ধ অবস্থায়, আমি বলছি খানিকটা আবদ্ধ অবস্থায়, সেই রকম সময় অহেতুক কিছু বিতর্ক থেকে এই আলোচনা আমাদের দৃষ্টিকে অন্যত্র সরাতে পারবে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেনি নাই, জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন, ইত্যাদি ইত্যাদি কথা তো আমরা বহুদিন ধরে শুনছি। মাঝে মাঝে বলা হয় কেন? বলা হয় এই জন্যে যে অন্য সমস্যাগুলো যেন মানুষের চোখের সামনে না আসে। বিএনপি এবং আওয়ামী লীগ নিজেদের মধ্যে এইসব নিয়ে ঝগড়া করতে থাকে, উস্কানি দেওয়া হয়। খসরু ভাই এখানে আছেন, আমি আপনাদের দোষ দিচ্ছি না, ঝগড়াটা আওয়ামী লীগে বেশি করে। আওয়ামী লীগ খুব ঝগড়াটে দল, মারামারি দল, মারকুট্টা গুন্ডাদের দল। ওই তুলনায় বিএনপি আবার একটু টিমিড টাইপের ভদ্রলোকের দল। ওরা অনেক সময় ঝগড়াঝাটি করতে চায় না, বিতর্ক করতে চায় না, ঝগড়াঝাটি করতে চায় না, বিতর্ক করতে চায় না। ওইটা করতে গিয়ে মাঝে মাঝে রাজনীতিকেও একটু এড়িয়ে চলে, মানে রাজনীতিক বিতর্ক লেগে যায়। যাই বলে আওয়ামী লীগ তার মধ্যে পায়ে পায়ে বাড়ি দিয়ে একটা ঝগড়া লাগেনি। আমি ওই আলোচনাগুলোর মধ্যে যেতে চাই। যে পেপারটা এখানে পড়া হয়েছে সম্ভবত স্বপন পড়েছেন, আমি তো তখন আসিনি। আমি এটাকে একটা গুরুত্বপূর্ণ পেপার মনে করছি। আমি এরকম মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধকে আমাদের আরো অনেকবার ভিজিট করতে হবে। অনেক প্রশ্ন এটা নিয়ে উঠেছে, বিভিন্ন জায়গা থেকে উঠেছে এবং সেগুলোর জবাব দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধের পরের বাংলাদেশ, তার ডিক্লারেশন, তারপরে কনস্টিটিউশন, সবকিছু নিয়ে খুব বেশি বিতর্ক আছে। আমার মনে আছে ৭২-এর সংবিধান যে কত চমৎকার সংবিধান, এর উপরে আমরা অনেক বক্তৃতা করেছি। মানে ডক্টর কামাল একটা ব্রিলিয়ান্ট প্রোডাক্ট ইন দিস কান্ট্রি, যিনি এইরকম একটা সংবিধান তৈরি করেছেন, এগুলো আমরা অনেক বলেছি। তারপরে একদিন আকবর আলী খান অনেক বছর পরে বললেন যে এই সংবিধান আমাদের প্রধানমন্ত্রীকে রাশিয়ার জার আর মোগল এম্পায়ারদের মতো ক্ষমতা দিয়েছে, এটার মধ্যে কোনো ডেমোক্রেসি নাই। আজ আমরা সবাই তাই মনে করছি, বেশিরভাগ তাই মনে করছি। এই সংগঠন বদলাবার কথা বলছি, পরিবর্তন কথা করবার কথা বলছি, কেউ কেউ বলছি সেকেন্ড রিপাবলিক করা উচিত। আমাদের ইতিহাস নিয়ে অনেক কথা হতে পারে, যেমন এখানে আমি পড়তে পড়তে দেখলাম বলা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রটি ছিল অসাম্যের, অবিচারের আর জনগণের জন্য অপমানের। কথা একদম ভুল তো না, কিন্তু আমাদের যিনি প্রধানমন্ত্রী উনি বলেন তার পিতা মাত্র ৫০ বছর ৫৩ বছর বয়সে বোধে দুইবার দুইটি দেশ স্বাধীন করেছেন, একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ। তো সেই পাকিস্তান যেটা শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন, বানিয়েছেন, সেটা হচ্ছে বঞ্চনার, অপমানের, অসাম্যের, অবিচারের। আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম। আমার মনে আছে বিরোধী দলের নেত্রী হিসেবে মিন্টো রোডে যখন আওয়ামী লীগের সভা বসেছিল, শেখ হাসিনা তখন ওই বাসায় থাকতেন। সেখানে কেন্দ্রীয় কমিটির সবার মধ্যে সিনিয়র কয়েকজন নেতা বললেন, আমরা যে এরকম করে ইতিহাসকে অস্বীকার করতে চাইছি, এটা কি উচিত হচ্ছে? প্রথম আমি নিজেও বুঝিনি, অনেকে হয়তো বোঝেননি। পরে তারা বললেন পাকিস্তান ওয়াজ এ হিস্ট্রি। পাকিস্তান যে তৈরি হয়েছে, জনগণ তো তার পক্ষে রায় দিয়েছে। সেইটাকে আমি যদি বলি যে এটা একটা ভুল ক্রিয়েশন বা এটা একটা অন্যায় ক্রিয়েশন, তার ইতিহাসকে অস্বীকার করা হয় না, মানুষের আকাঙ্ক্ষাকে অস্বীকার করা হয় না। বিস্তারিত আলোচনা করে একটা সিদ্ধান্তমূলক কিছু হয়েছিল তা না, কিন্তু আমার মনে আছে যেরকম হয় না, একটা কথা উঠলো, কেউ কেউ কথাবার্তা বললো, তারপর আরেকজন আরেক কথা তুললো, তার মধ্যে চলে গেলো, তার মানে ওই কথাটা টকটা উঠে গেল, আলোচনার বাইরে চলে গেল, এরকম করে ওটা শেষ হয়ে গেল। এবং যদি এরকমই মনে করি আমরা, নিশ্চয়ই পাকিস্তানের ইতিহাস এটা পর্যালোচনা করবে তো দরকার নেই, ওটা আওয়ামী লীগের জন্য খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। পাকিস্তান যে কত খারাপ বেশি করে বলতে হচ্ছে তাদেরকে, এবং এখন ভারত যে কত ভালো সেটা বেশি করে বলতে হচ্ছে। আমার মনে হয় যে এই বিতর্ক শুধু এই জায়গাতেই না, যেমন ধরেন ঔপনিবেশিক রাষ্ট্রের দমনমূলক কাঠামোর পরিবর্তে
গণমুখী রাষ্ট্র কাঠামো প্রবর্তনই মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ তো হিউজ টার্ম, মানে মুক্তিযুদ্ধের মধ্যে কি নাই, এনি লড়াই বা যে কোনো একটা লড়াই যা মুক্তির জন্যে, সেটা অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, সাংস্কৃতিক হোক, কৃষকের হোক, যারই হোক না কেন, সেটাই মুক্তিযুদ্ধ। মুক্তির জন্য লড়াই করছেন। আর যুদ্ধকে যদি যুদ্ধের অর্থ দেখেন, সেটা যুদ্ধ কিনা একটা রাজনৈতিক সংগ্রাম কিনা সেটা তো আর একটা বিষয় দাঁড়াবে। কিন্তু সমস্ত মুক্তিযুদ্ধই তো তা না। আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে লক্ষ্য বা যে ঘোষণা, তার মধ্যে একটা গণমুখী রাষ্ট্র কাঠামো প্রবর্তনের কথা ছিল না। হ্যাঁ, এটা বলতে পারেন, যা বলা ছিল সেটা কি অনেক মহান বিষয় ছিল না? লক্ষ্য কি অনেক বড় ছিল না? এটার পক্ষে বলবার মতো, মানুষের মুক্তির পক্ষের ব্যাপার কি ছিল না? হ্যাঁ, সেটা ছিল। বাট তারপরেও এটা বলা যেতে পারে যে ঘোষণা এরকম অনেক দেওয়া হয়। এখন বাংলাদেশে বক্তৃতাবাজির তো কোনো শেষ নাই। আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, না আমি পারি না, মানে অপোজিশন পারে না, কিন্তু সরকার, সরকারি দল, তাদের জোটের লোকজন, আর খোদ প্রধানমন্ত্রী কীরকম বলেন, আমি প্রায় জায়গায় বলি, এটা আমার মজা লাগে, কারণ এই জিনিসের সিনটাই ভুলতে পারি না। 18 ডিসেম্বর মাসের যে ভোট হয়েছিল, সবাই জানেন কি হয়েছিল, নিশি রাতের ভোট, কত কি বলেছি আমরা। তারপরে প্রধানমন্ত্রী বক্তৃতা করেছিলেন, টেলিভিশনে আমি ছবি দেখলাম। আমি বলি, কষ্টে ক্লিষ্ট একটা মুখ, বেদনায় একেবারে জরাজীর্ণ, এতই কষ্ট মনের মধ্যে আছে তার সমস্ত চেহারার মধ্যে। তিনি বললেন, এত চমৎকার ভোট করলাম, বিরোধী দল মানতেই চায় না। এখনো বলছেন না উনি, কত চমৎকার ভোট করলাম, আমরা সবসময় নির্বাচনের মধ্যে এই ক্ষমতায় এসেছি। মানে মিথ্যা কথা বলা এখন একটা আর্টের ব্যাপার। মনে আছে আপনাদের, ক্রস ফায়ারের বিরুদ্ধে সবাই যখন বলছিলাম, তখন ফরেন মিনিস্টার ছিলেন এক নারী, তিনি বলেছিলেন ক্রস ফায়ার তো এখন একটা আর্টে পরিণত হয়েছে। এত দূর পর্যন্ত যারা নামতে পারে, আমার কাছে মনে হয় তাদের কাছে যে দাবিগুলো আমরা করছি, যা বলছি, আমাদের নিজেদেরকেও একটু রিভিজিট করা দরকার। 16 বছর ধরে ক্ষমতায় আছে এরা, এবং আবার বলি, মিথ্যার যে বীজ লাগিয়েছিল সেটা এখন অনেক বড় গাছে ফলটল ধরছে পর্যন্ত। তার মধ্যে এই যে KNF এর ঘটনা, তারপরে ওখানকার যাকে ওরা হোস্টেজ বানিয়েছিল তাকে মুক্তি করার ঘটনা, ব্যাংকের ম্যানেজারকে কিভাবে হলো, রীতিমতো ফেসবুকে লেখালেখি হয়েছে, এটা তারা যে র্যানসাম চেয়েছিল সেটা দিয়ে। কিন্তু মন্ত্রী এসে বললেন, না, ওদের চাওয়া অনুযায়ী আমরা কোনো টাকা পয়সা দিইনি। এই যে সোমালিয়ার জলদস্যুরা যে ছেড়ে দিল আমাদেরকে, বা ছাড়লো নাকি তাও বুঝলাম না। আমি দেখলাম টেলিভিশনে ওই নাবিকদের 2-3 জন আত্মীয় স্বজন, মহিলাও আছেন তার মধ্যে, বেশ বয়স্কাও কেউ, তারা এসে বললেন যে না, মুক্ত হয়েছে তা তো এখনো বলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত জাহাজ দুবাই না আসে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না, কারণ এটা তাদের কন্ট্রোলে আছে, জলদস্যুদের কন্ট্রোলে। আমরা কি মুক্ত করলাম, মানে ওইখানে কি টাকা পয়সা দিয়েছি নাকি জানি না। 55 কোটি টাকার খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, খবর পাওয়া যাচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়া এখন আবার খুবই একজন করিতকর্মা তথ্যমন্ত্রী হয়েছেন। আমি আজকে পেপারে পড়লাম, তিনি লিখছেন এই সমস্ত কি বলে লাইসেন্সবিহীন কি যে সমস্ত অনলাইন মিডিয়া আছে বা পোর্টাল আছে, এগুলোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে ওরা মানুষকে কথাই বলতে দেবে না। আপনি তখন বলছেন রিপাবলিক ডে ঘোষণা করো। আমি দাবিটা ঠিক মনে করি, কিন্তু রিপাবলিক ডে ঘোষণা করবার পরে যদি করেও, ধরেন কি হবে, কি চেঞ্জ হবে? এত বড় আমাদের স্বাধীনতার যে ঘোষণা, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, কত চমৎকার কথা না, 3টি শব্দের মধ্যে দিয়ে প্রকাশিত। কিছু হচ্ছে? গণতন্ত্র বলে কিছু আছে? মানবিক মূল্যবোধ বলে, মানুষের মর্যাদা বলে কোনো কিছু আছে? যে দেশের প্রধান বিচারপতিকে কান ধরে বের করে দেওয়া যায়, সেই দেশে বিচার নাই, আইন নাই, সেই দেশে কর্তার ইচ্ছাই কর্ম, তার বাইরে কিচ্ছু চলছে না। মানুষ একেবারে জেলবার হয়ে গেছে দ্রব্যমূল্যে। তারা এরকম বলতে পারেন কিছু কিছু জিনিসের দাম বেড়েছে। আর সেদিন দেখলাম এক মন্ত্রী বললেন
এই রোজার এই ঈদের মধ্যে আমরা দাম বাড়তে দিইনি, পুরা রোজা ধরে দাম বাড়লো। কত ভাবে দামটা বাড়লো? ঈদ তো একদিনের ব্যাপার, আচ্ছা ধরলাম এই 3 দিনের ব্যাপার, 3 দিনের মধ্যে কোনো জিনিসের দাম বাড়ে নাই। আমি পত্রিকা খুঁজে খুঁজে দেখলাম না, 3-4টা পণ্যের দাম এর মধ্যে বেড়েছে। তো যা মনে হয় তাই বলছে। তারা এই রাষ্ট্রকে, এমনিতে আছি তো আমাদের কনস্টিটিউশন, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। জনগণের কোনো মূল্য আছে এখানে? জনগণের ভোটের অধিকার নেই, সেগুলো বাদ দেন। মানে যেরকম করে অবস্থা দাঁড়িয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, তাদের নামে কোনো মামলা হয় না। একজন বিরাট পুলিশ কর্মকর্তা এতই বড় রিসোর্ট বানান, সবাই নাকি তাক লেগে যায়, বাবা কিরকম করলো, তার বউ তার কন্যার এত টাকা যে গুণে শেষ করা যাচ্ছে না। তাদের নামে কোনো মামলা নেই, তাদেরকে গ্রেফতার করতে পারে না, তাদের কোনো জিজ্ঞাসাবাদ নেই। কিন্তু ইউনূস সাহেব প্রত্যেক মাঝে মাঝে গিয়ে কোর্টে আদালতে হাজির হয়ে বেল চাইছেন। এখানে তো রাষ্ট্রটা যে আছে সেটাই বলা মুশকিল। এই রাষ্ট্র কেবলমাত্র এক ব্যক্তির ইচ্ছা পূরণের হাতিয়ার হয়ে গেছে। এখন এই পরিস্থিতির দাবি যেটাই ধরে আমি বলি, আমরা লড়াই কিন্তু 15 বছর ধরেই করছি, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা কি মানুষ ভাবছে। এইবারে প্রথম তো ধরেন 7 জানুয়ারির আগে পর্যন্ত 6 তারিখে আমি মানুষের মধ্যে আশা দেখেছি একটা কিছু হবে না। সব যে আমাদের কর্মকাণ্ডই হয়েছে তা না, আবার মুরব্বী যারা আছে তারাও এমন এমন কথাবার্তা বলেছে, মনে হচ্ছে এইবার আসে কিভাবে থাকে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ওরা যদি না চায় তাহলে কেউ ক্ষমতায় থাকতে পারে না, তাহলে উনি থাকতে পারবে না। কিন্তু 7 তারিখের পর ক্ষমতায় তিনি আছেন। আমরা বলছি আমরা হারিনি, আমরা জিতেছি, রাজনৈতিকভাবে জিতেছি, শক্তি মনে করি আমি। আমাদের ডাকে যখন 95% মানুষ ভোটই দিতে চায় না, এর চাইতে বড় ভিক্টরি কি হতে পারে? কিন্তু এই ভিক্টরি শাসন বদলাতে পারে নাই। এই সমর্থন, এই আন্দোলন রাষ্ট্র কাঠামো পরিবর্তন তো করে, ক্ষমতারই পরিবর্তন করতে পারেনি। তখন মানুষ ভাবে পারবে তোমরা। এখন এরকম যদি হয়, আমি আপনাদের সবাইকে বলি, এখানে সবাই আছেন, দিন যত যাচ্ছে তত আশার ফুল নিভে যেতে থাকছে। যত সময় লম্বা হবে ততই মনে করতে থাকবে মানুষ তাহলে বোধহয় পারা গেল না। আমি কালকে একটা বিরাট হটকারী কাজ করে ফেলতে বলছি না, একটা ভাঙচুর হুলস্থুল লাগাতে হবে তাও বলছি না, কিন্তু ভাবতে হবে মানুষের মধ্যে যে আশার বাতিটা জ্বলেছিল সেই বাতি জ্বালিয়ে রাখতে হবে। কিভাবে? লড়াইটা কাছাকাছি হতে পারে, লড়াইটা চিন্তার জগতে হতে পারে, লড়াইটা বুদ্ধিবৃত্তিক হতে পারে, লড়াইটা রাজপথে হতে পারে, সব জায়গায় হতে পারে। সত্যি কথা তো এরকম যে আমাদের দেশে সিভিল সোসাইটি কোনো মুভমেন্ট নেই। আমাদের দেশে নাগরিক সমাজ যেটা, ধরেন আজকে এই যে ইস্যুর উপরে যে সভা করছে, আমরা বক্তৃতা করছি, এই দেশের যারা যারা কনস্টিটিউশন এক্সপার্ট আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, একজন তো এগুলোর উপরে কথা বলেননি। কেউই তো মানুষের কাছে যাননি। পাবলিক ইন্টেলেকচুয়াল যাকে বলে, আমি খুব পছন্দ করি শব্দটা, মানে বুদ্ধিজীবী, কিন্তু ড্রয়িং রুমের মধ্যে বসে বসে খালি বিবৃতি দেন না, মাঝে মাঝে টিভি থেকে টক শোতে ভালো ভালো কথা বলেন না। উনি মনে করেন এই বিষয় আমার জনগণের কাছে নিয়ে যাওয়া উচিত। যেরকম নেহরুদা কৃষকের কাছে গিয়ে কবিতা শোনাতেন, কবিতা আবার বোঝে কয়জন লোক, কিন্তু উনি শোনাতেন, উনি মনে করতেন কবিতা মানুষের বোঝা দরকার, তাই যেতেন। আর আমাদের বুদ্ধিজীবীরা কেবল নিজেদের ঘরের মধ্যে যদি বসে থাকেন, অবশ্য বেশিরভাগ বুদ্ধিজীবী পাচারটি পছন্দ করছেন আজকাল। কেউ বাধ্য হয়ে, কেউ মনে করছেন টিকে থাকার জন্য এটাই করা দরকার, কেউ আরো তরক্কি করার জন্য সামনের দিকে যাওয়ার জন্য করছেন। সামগ্রিকভাবে সমাজের মধ্যে এই যে নৈতিকতার অবক্ষয় শুরু হয়েছে, এখান থেকে বাঁচাতে পারে কিন্তু কেবলমাত্র রাজনীতি, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব। এখন এইরকম করে যখন ভাই আমাদের নেতৃত্ব নাই, এই নেতৃত্বই আমাদের সমস্যা। আমার মনে আছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন 6 দফা দেওয়া হয়েছে, আন্দোলন হচ্ছে চতুর্দিকে, এখানে ওখানে বক্তৃতা টক্তৃতা হচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আমাকে ডেকে বলেছেন, আমি ছাত্রী করি সবাই জানেন, বলেন তোমরা শেখ মুজিবকে নেতা বানাও, ও কিভাবে বিয়ে পাশ করেছে, ও লেখাপড়া জানে নাকি?
কত রকম কথা শুনেছি। যাদের বয়স হয়েছে অন্তত আমার কাছাকাছি আছে বা আমার চেয়ে বেশি, তারা তো সবাই জানেন এগুলো সত্যি ছিল। সেই শেখ মুজিবুর রহমান এই দেশের অবিসম্বাদিত নেতা হয়েছে। কাজেই আমরা যদি ওরকম করে মনে করি যে না, আমাদের খুব একটা ইন্টেলেকচুয়াল লিডারশিপ লাগবে, আমাদের খুবই হাই লার্নেড লিডারশিপ লাগবে, ওটা হলে খুব ভালো। ওটার সঙ্গে যদি তার প্র্যাকটিক্যাল মাঠের লড়াইয়ের অভিজ্ঞতা থাকে, তবে তার মতো সোনাই স্বভাবে কিছু নেই। কিন্তু তার মানে এই নয় যে সবচেয়ে মেরিটোরিয়াস লোক, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ ইউনিভার্সিটির সব স্টার এক একজন, তারাই যে পৃথিবী রুল করছেন তা তো নয়। অক্সফোর্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার লোকজন বাংলাদেশেই বলেন, ইন্ডিয়াতে বলেন, তারা ভারত, বাংলাদেশ কিংবা ইন্ডিয়া রুল করে না তো। যারা করেন তারা মেডিওকর, ওয়ার্ল্ড ওয়াইড মেডিওকররাই রুল করে। আর এই জন্যেই আমাদের যা আছে তার মধ্যে থেকেই নেতৃত্ব বার করতে হবে। আমি মনে করি সেটা আছে। মাত্র কত বছর বয়স ছিল তখন এক্স্যাক্টলি আমি জানি না, রব ভাই বলতে পারবেন। স্বাধীনতার পতাকা দেখানো হয়েছে মানুষকে, এই পতাকা রক্ষা করবার জন্য লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। মানুষ যুদ্ধ করেছে এবং আমরা জিতেছি। কল্পনার মধ্যে ছিল কারো এরকম হতে পারে, কেউ ভাবতে পেরেছেন আগে? কিন্তু তা হয়েছে। আজও মানুষের মধ্যে বিক্ষোভের যে আগুন জ্বলছে, সেই আগুনকে ঠিক মতো গুছিয়ে সেটাকে একটা দাবানল তৈরি না করলেও বিপ্লবের আগুনে রূপান্তরিত করা সম্ভব। আমি মনে করি এটার জন্য কোনো হঠকারী কর্মসূচির কথা আমি তো বলবোই না, কারণ হঠকারিতা কোনোদিনও গণতন্ত্রের জন্য সুখকর হয় না বা সেদিকে সফলতার দিকে নিয়ে যায় না। কিন্তু গঠনমূলকভাবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এখন যত দেরি হবে তত আমাদের জন্য ক্ষতি হবে। ভালো থাকবেন সব।